হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। আজকে আমরা পুরো সিলেবাসের উপরে যে সমস্ত টপিক থেকে গ্রাফিক্যাল কোশ্চেনগুলো আসে আমরা সেগুলো আলোচনা করব। এখানে আমরা 20টা কোশ্চেন আজকে আলোচনা করছি, আর এটা আমাদের পার্ট 1। পার্ট 2 এর পরে সেখানে আরও কিছুটা কোশ্চেন আমরা আলোচনা করব। প্রতি বছর আমরা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো দেখছি সেখানে কিন্তু পরীক্ষায় আমরা 2টো থেকে 3টে গ্রাফের উপর কিন্তু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো ভালো করে আমাদের রেডি করতে হবে। ঠিক আছে, চলো আমরা প্রথম প্রশ্ন আলোচনা করি। প্রথম প্রশ্ন কি আছে, যে একটা কণা স্থির অবস্থা থেকে সমত্বরণে গতিশীল। এবার কণার সরণ সময় লেখচিত্র কেমন হবে? দেখো এখানে সমত্বরণে, তার মানে যখনই বলছে যে এটা সমত্বরণে আছে, তাহলে আমরা কি বলতে পারি, যে কণাটা সমত্বরণে। সমত্বরণে থাকার অর্থ হলো যে তার বেগ কি হচ্ছে, বেগ ক্রমাগত বৃদ্ধি হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই বেগ বৃদ্ধি পেতে থাকলে তাহলে সরণ কি হবে, সেই হারে বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের রেসপেক্টে সরণের মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে দেখো কেবলমাত্র অপশন বিটাই ঠিক হবে। ঠিক আছে, কেন? কারণ প্রথমটা কি সমানুপাতিক সম্পর্ক, একই হারে বাড়ছে। দ্বিতীয়টা কি, বাড়ছে কিন্তু এখানে বাড়ার হারটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, যেহেতু ত্বরণ বলেছে। ঠিক আছে, বেশ। আর এখানে খেয়াল রেখো, এটা কিন্তু সরণের সঙ্গে সময়, এটা কিন্তু বেগের সঙ্গে সময় নয়। ঠিক আছে, তাহলে কিন্তু গ্রাফের নেচার আলাদা হবে। তাহলে অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আর একটা আমরা বলতে পারি যে আমরা একটা ফর্মুলা শিখেছি, কি বলতো, আমরা জানি যে এস ইজ ইকাল টু কি হয়, ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার। এখানে যখনই বলবি স্থির অবস্থা, তাহলে স্থির অবস্থা মানে কি, ইউ এর মান কত, জিরো। তাহলে এস ইজ ইকাল টু হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা জেনে গেলাম যে এস এর সঙ্গে টি এর কি সম্পর্ক, টি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। বোঝা গেছে? যদি এস প্রপোর্শনাল টু টি হতো তাহলে কিন্তু অপশন এ রাইট অ্যান্সার হতো। যেহেতু এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, সেই কারণে কি হবে, এটা অপশন বি হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তোমরা এখান থেকেও বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন এসো। একটি গতিশীল কণার প্রাথমিক বেগ ইউ, এটা বলে দিয়েছে, ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চলছে, কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি। প্রথমটা কি দিয়েছে, যে ইউ প্রাথমিক গতিবেগ নিয়ে যাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে প্রাথমিক গতিবেগ আছে। তাহলে এখানে দেখো প্রাথমিক গতিবেগ ইউ এর মান কত, শূন্যের সঙ্গে আছে, তাহলে এটা কখনোই হবে না, ইউ এর মান কিন্তু শূন্য নয়। এটা প্রাথমিক গতিবেগ নিয়ে এগিয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হবে, ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চলছে। তাহলে এখানে ত্বরণ কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সেই একই রকম আগেরটা যে নেচার ছিল এটারও সেই একই নেচার হবে, অপশন বিটাই হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? যেহেতু ক্রমবর্ধমান ত্বরণ, এখানে কিন্তু সমত্বরণ নেই। ঠিক আছে, এখানে কিন্তু ক্রমবর্ধমান। আর এটা কিন্তু আমরা ভি এর সঙ্গে টি, আগেরটা সমত্বরণ ছিল, ওখানে কিন্তু এ কনস্ট্যান্ট হয়ে গেছিল, এখানে কিন্তু সেটা নয়। তাহলে এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরে এসো, এর পরের প্রশ্ন কি বলছে, যে একটি কণাকে ইউ বেগে উপর দিকে ছোড়া হলো। তাহলে কণাটাকে কি করা হয়েছে, ইউ বেগে উপরে ছুড়ে দেওয়া হয়েছে। কোনটা বস্তু নিলাম, নিয়ে সেটাকে আমরা উপরের দিকে ছুড়ে দিয়েছি। কিছু সময় পরে বস্তুটি আবার একই বেগে ফিরে এলো। তার মানে কি, যেভাবে গিয়েছে ঠিক সেইভাবে একই পথে ফেরত আসছে। কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? দেখো আমরা জানি যে কোনো বস্তুকে যখন, মনে করো এ অবস্থান নিচে আছে, সেখান থেকে বি অবস্থানে পাঠানো হচ্ছে, এটা ওর সর্বোচ্চ উচ্চতা। তাহলে মানে আমরা দেখি যে কোনো বস্তু যখন আস্তে আস্তে উপরের দিকে ওঠে, সেক্ষেত্রে কি হয়, তার গতিবেগ আস্তে আস্তে কমতে থাকে এবং সর্বোচ্চ বিন্দুতে গিয়ে শূন্য হয়। তাহলে এখানে প্রথমে যখন ইউ বেগ নিয়ে ছোড়া হচ্ছে তখন তাহলে কিন্তু ইউ এর একটা মান থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা মান দেখতে পাচ্ছি অপশন বি তে থাকছে, অপশন সি তে থাকছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু অপশনগুলো দিয়ে দিই, এ বি সি আর ডি। এবার দেখো অপশন ডি হবে না, অপশন
এ হবে না। কেন হবে না? কারণ এদের প্রাথমিক গতিবেগ 0 করে দেওয়া আছে। তাহলে এই দুটো হবে না। তাহলে হবে কোনটা? অপশন বি আর সি এর মধ্যে। তাহলে আমরা কি বুঝলাম? এ থেকে বি। তাহলে এ অবস্থানে ইউ, সেখান থেকে আস্তে আস্তে কমতে কমতে বি অবস্থানে গিয়ে কিন্তু 0 হবে। তাহলে এই জায়গাটাতে আস্তে আস্তে কমতে কমতে 0 হয়েছে। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু 0 হয়েছে। আবার বি এর থেকে যখন সি বিন্দুতে নিচে নামবে, আবার যখন নিচে নামছে তখন কি হবে? বেগের মান আস্তে আস্তে আবার বাড়তে থাকে। বোঝা গেছে? তাহলে বেগের মান যখন আস্তে আস্তে বাড়ছে, তাহলে আমরা কি দেখতে পাই? যে আস্তে আস্তে দেখো এই দিকে বাড়ছে। আবার দেখো যদি আমরা এই গ্রাফটা ধরি, সেক্ষেত্রে কিন্তু এটা যেমন ভি এর মান উপরের দিকে পজিটিভ, এখানে কিন্তু মাইনাস ভি। তাহলে নিচের দিকে নামলে কিন্তু নেগেটিভ, এবং নিচের দিকে যত বাড়ছে মানে কি তার মান আস্তে আস্তে বাড়ছে। এই জায়গায় ট্রিক্সটা মনে রাখো, পরীক্ষায় যদি বেগকে আমরা কি জানি? বেগ হলো ভেক্টর রাশি। বেগ হলো ভেক্টর রাশি। তাহলে ভেক্টর সেটা দিক থাকে। যদি আমরা দিক কনসিডার না করি, তাহলে কিন্তু অপশন বি রাইট হবে। তাহলে তুমি পরীক্ষায় এমন একটা অপশন পেয়েছো যেখানে দেখো যে অপশন সিটা নেই। এখানে কি আছে? অপশন এ, বি আর ডি, আর সঙ্গে অন্য একটা ভুলভাল অ্যান্সার, ভুলভাল অপশন দেওয়া আছে। সেক্ষেত্রে মনে রাখবে অপশন বি হবে রাইট অ্যান্সার। আর যদি অপশন সি থাকে, তাহলে অপশন সি আগে টিক মারতে হবে। কেন? বেগ ভেক্টর রাশি, ওটা যখন আস্তে আস্তে নিচের দিকে নামছে, তাহলে ওর মান বাড়ছে কিন্তু বিপরীত অভিমুখে। এই কারণে অপশন সি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? তারপরে প্রশ্ন এসো। এবার কি বলছে? একটি কণাকে এইচ উচ্চতা থেকে ছোড়া হলো। এবার কণাটি ভূমি দ্বারা প্রতিক্ষিপ্ত হয়ে একই উচ্চতায় উঠলো, মানে বল, ভূমিতে একটা বল ছেড়ে দিয়েছি, উপর থেকে বল ছেড়ে দিয়েছি, বলটার নিচে ধাক্কা খেয়ে আবার বাউন্স ব্যাক করলো, উপরে উঠলো। কণাটির বেগ, সময়, লেখচিত্রের প্রকৃতি। এখানে কি চাইছে? কণার বেগ, সময়, লেখচিত্রের প্রকৃতি কেমন হবে। আচ্ছা, আমরা একটু আলোচনা করি যে বিষয়টা কেমন, কি ঘটছে এখানে। প্রথমে দেখো, যখন আমরা বস্তুটাকে উপর থেকে ছেড়ে দিচ্ছি তখন তার প্রাথমিক গতিবেগ কিন্তু 0। তাহলে এখানে শুরু হবে কোত্থেকে? মূল বিন্দু থেকে শুরু হবে। তাহলে অপশন বি আর অপশন ডি প্রথমে আমরা বাদ দিলাম। শুরু হবে কোত্থেকে? মূল বিন্দু থেকে। তাহলে অপশন এ আর সি দুটোই দেখো মূল বিন্দু থেকে শুরু হয়েছে। তারপরে যখন ওটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, তখন কি হবে? ওটার মান আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে প্রথমে কিন্তু প্রধান অক্ষের, প্রধান অক্ষে না, মূল বিন্দুগামী হবে এবং আস্তে আস্তে সরলরেখা পাবো, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এ আর সি দুটোই কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা আছে। তাহলে আমরা বস্তুটা যখন উপর থেকে নিচে নামলো এই পর্যন্ত হয়ে গেল। এইবার যখন নিচের থেকে উপরে উঠবে, চিন্তা করো, একদম নিচের থেকে যখন আস্তে আস্তে উপরে ওঠে, তখন সেটার মান কি হয়? আস্তে আস্তে কি হবে? যত উপরে ওঠে তখন কি হবে? বলের মান আস্তে আস্তে, সরি বল নয়, বেগের মান আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে বেগের মান কমে শূন্যর দিকে যাবে। আবার সেই একই কন্ট্রাডিকশন। যদি আমরা ভেক্টর কনসিডার করি, তাহলে আমাদের অপশন এ হবে রাইট অ্যান্সার। দেখো, প্রথম যেদিকে উপর থেকে নিচে নেমেছে তার রেসপেক্টে দ্বিতীয় কেসে কি হচ্ছে? ডিরেকশন উল্টে গেল। তাহলে বেগের মান যাই হোক না কেন, বেগের ডিরেকশন কিন্তু প্রথমের সাপেক্ষে উল্টে যাচ্ছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার যদি আমি অ্যান্সারগুলোকে এখানে এইভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? অপশন এ। তাহলে এই যে অপশন এ রাইট অ্যান্সার হলো, তাহলে অপশন সি কি? অপশন সি দেখো, এও কিন্তু সে একই বক্তব্য পেশ করেছে, আস্তে আস্তে কিন্তু কমে গিয়ে 0 হয়ে গেছে। শেষে এও 0, শেষে এও 0। বোঝা গেছে? কিন্তু এইটা গ্রাফটাতে যে সি যেটা আছে, এই গ্রাফটাতে কিন্তু ভেক্টর হিসেবে কনসিডার করা হয়নি। বোঝা গেছে? বেশ। পরীক্ষায় এ অপশন থাকলে আগে এ অপশন দিতে হবে। যদি এ অপশনের পরিবর্তে অন্য কোনো অপশন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু সিটা হবে। সিটাতে ভেক্টরের মানে বেগ হিসেবে কনসিডার করা হয়নি। যদি এখানে দ্রুতি দিয়ে দিত, তাহলে কিন্তু অপশন সি হবে।
কারণ দ্রুতির ক্ষেত্রে কোনো অভিমুখ থাকে না। বোঝা গেছে? তারপরে এসো, একটি কণার বেগ সময় লেখচিত্র হলো, এই যে পাশে যেটা বলে দিয়েছি এটাই, কণাটির ত্বরণ সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হবে। তাহলে বেগ সময় বলে দিয়েছে, তাহলে এর রেসপেক্টে ত্বরণ আর সময় কেমন হবে। দেখো, প্রথমে যখন এখান থেকে শুরু হয়েছে কণাটা, আস্তে আস্তে বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে বেগ যদি বৃদ্ধি পায়, তাহলে এখান থেকে মনে করো ও থেকে এ পর্যন্ত বেগ বৃদ্ধি এবং একই হারে বেড়ে গেছে। তাহলে ও থেকে এ এটা কি হবে? সমত্বরণ হবে। বোঝা গেছে? সমত্বরণ হলে কি হবে? সময় অক্ষের সাপেক্ষে সমান্তরালে একটা লাইন পাবো আমরা। বোঝা গেল? তো সেটা কোথায় আছে? এতে আছে, এই অপশানে প্রধান অক্ষের সমান্তরালে, এই প্রধান অক্ষের সমান্তরালে একটা লাইন পেয়েছি, তার মানে কি? যেটা সমত্বরণ। বোঝা গেছে? তারপরে দেখো, তারপরে এসো এ থেকে বি, এই যে মাঝখানে এই জায়গাটায় দেখো সমবেগ আছে। এ থেকে বি এখানে লিখে দিই, এ থেকে বি কি আছে? সমবেগ। সমবেগী হলে ত্বরণের মান কত হবে? 0 হবে। তাহলে এই জায়গায় দেখো T1 থেকে T2 এই দুটো অপশনের ক্ষেত্রে আমরা কোনো মান পাচ্ছি না। এই কোশ্চেনে আমরা 3টে অপশন দিয়েছি, ঠিক আছে? এই জায়গায় কিন্তু ত্বরণের কোনো মান নেই। তারপরে কি হয়েছে? তারপরে আস্তে আস্তে মন্দন হয়েছে। বোঝা গেছে? এবার সমমন্দন হবে, আবার সেই সময় অক্ষের সমান্তরাল লাইন এটা পাবো। এবার বিষয়বস্তু হচ্ছে গিয়ে এ আর সি পরস্পর উল্টো হয়ে আছে। এ আর সি পরস্পর উল্টো। যেহেতু আমরা ত্বরণকে পজিটিভ সাইডে আর মন্দনকে নেগেটিভ সাইডে আঁকি বা লিখি, ঠিক আছে, সেই দিক থেকে আমরা অপশন এ হবে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন এ। বোঝা গেল? তারপরে এসো, লেখচিত্রটি থেকে কোন ভৌত রাশি পরিমাপ করা সম্ভব। এটা কিসের লেখচিত্র আছে? সরণ ভার্সেস সময়। এই সরণ ভার্সেস সময় লেখচিত্র থেকে আমরা কোন কোন ভৌত রাশি পরিমাপ করতে পারি। দেখো, এখান থেকে আমরা একটাই ভৌত রাশি পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে তাৎক্ষণিক বেগ। এটা কি? তাৎক্ষণিক বেগ। কি করে বের করতে হয়? নতি। নতি কি করে বের করতে হয়? ওয়াই অক্ষ বরাবর যে ভৌত রাশি থাকবে বাই এক্স অক্ষ বরাবর যে ভৌত রাশি থাকবে। সরণ বাই সময় কি দেয় আমাদেরকে? বেগ। এই বেগটাকে কি বলা হয়? তাৎক্ষণিক বেগ বলা হয়। বোঝা গেল? তারপরে এসো, পাশের লেখচিত্রটি থেকে যে ভৌত রাশিগুলি পরিমাপ করা সম্ভব, এটা কি আছে? বেগ, এটা আছে সময়। তাহলে এই যে বেগ ভার্সেস সময় আমাদের গ্রাফ দেওয়া আছে, এখান থেকে আমরা কোন কোন ভৌত রাশি পরিমাপ করতে পারি। এরও সেই একই বিষয়, প্রথমে নতি যদি আমরা বের করি, তাহলে কি হবে? বেগ বাই সময় কি দেয় আমাদেরকে? ত্বরণ। ঠিক আছে, এই ত্বরণটা কেমন? তাৎক্ষণিক ত্বরণ। তাহলে অপশন ডি হবে প্রথমে রাইট অ্যান্সার। বোঝা গেল? তারপরে এসো, এখানে ক্ষেত্রফল যেটা আছে, ক্ষেত্রফল থেকে আমরা কি পাবো? বেগ গুণ সময়। বেগ আর সময় গুণ করলে কি পাবো আমরা? ত্বরণ। বোঝা গেছে? যদি আমরা এই ক্ষেত্রফলগুলো, এই একটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল, মনে করো এইটা হলো A1, এটা হলো A2, এটা হলো A3। যদি আমরা A1 প্লাস A2 প্লাস A3 করি, তাহলে আমরা পাবো অতিক্রান্ত দূরত্ব। কারণ অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি, সব যোগ করে দিলেই হবে। বোঝা গেছে? আর যদি আমরা A1 এর সঙ্গে A3 যোগ করে তার থেকে A2 বিয়োগ করি, কারণ A2 নিচের দিকে আছে নেগেটিভ সাইডে, তাহলে আমরা পাবো সরণ। তাহলে এখান থেকে আমরা কোন কোন ভৌত রাশি মেজার করতে পারছি? সরণ, অতিক্রান্ত দূরত্ব আর তাৎক্ষণিক ত্বরণ। তারপরে এসো,
এ ও বি কণার বেগের অনুপাত। এ ও বি কণার বেগের অনুপাত কি বলে দিয়েছে? আমরা এক্ষুনি যে দেখলাম যে সরণ ভার্সেস সময়ের নতি বের করলে আমরা সেখান থেকে কি পাই? বেগ পাই। এই নতিকে এম দিয়ে লেখা হয়, এম ইজ ইকাল টু ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা ইজ ইকাল টু, আমরা যেমন একটা ট্যান 45 হবে, একটা কত হবে, ট্যান 30 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এখন এদের বেগের অনুপাত কত? তাহলে কত হবে? প্রথম বস্তু এ, দ্বিতীয় বস্তু বি। তাহলে এখন ভি ওয়ান বাই ভি টু ইজ ইকাল টু কি হবে? ট্যান 30 ডিগ্রি বাই ট্যান 45 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। ঠিক আছে, বাই 1। 1 মানে গুণ করলে 1ই হবে। তাহলে ভি ওয়ান বাই ভি টু কত হবে? 1/√3। তার মানে কি ভি ওয়ান ইস টু ভি টু ইজ ইকুয়াল টু 1:√3। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন আসি। স্থির অবস্থা থেকে গতিশীল একটি কণার ত্বরণ সময় লেখচিত্র দেওয়া হয়েছে। কণার সর্বোচ্চ বেগ কত? তাহলে ত্বরণ বলে দেওয়া হয়েছে আর সময় বলে দেওয়া হয়েছে। ত্বরণ আর সময় যদি বলে দেওয়া হয় তাহলে আমাদের বের করতে হবে বেগ। তাহলে বেগ মানে কি করে বের করব? এরিয়া। কার এরিয়া? ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেল? আমরা ধরে নিই যেটা হলো এ, এটা হলো বি, তাহলে ট্রায়াঙ্গেল এ ও বি। কি করে হবে? হাফ, বেস কত? 0 থেকে 11 পর্যন্ত বেস, হাফ ইন্টু ভূমি। উচ্চতা কত? ও থেকে এ 10। তাহলে কত হবে? 55 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোশ্চেন আসো। নিচের কোন লেখচিত্রটি একমাত্রিক গতি নির্দেশ করে? নিচের কোন লেখচিত্রটি একমাত্রিক গতি নির্দেশ করে? তাহলে এখানে দেখো টোটাল আমাদের কটা লেখচিত্র আছে? 4টে লেখচিত্র আছে। 4টে লেখচিত্রের মধ্যে আমাদের প্রথম যে লেখচিত্র, এটা কি হয়েছে? প্রথমে বেড়েছে বেগের মান, তারপরে কমেছে। পরেরটা কি? আমরা অনেকটা ত্বরণ হিসেবে ত্বরণের মতো লাগছে। তারপরেরটা হচ্ছে গিয়ে কি? পুরো বৃত্ত। তারপরেরটা হচ্ছে গিয়ে একটা ঢেউ খেলানো হয়। এবার দেখো নির্দেশ করে না বলেছে, করে নয়। ঠিক আছে, একমাত্রিক গতি নির্দেশ করে না। তাহলে দেখো এর মধ্যে সবগুলোই কিন্তু একমুখী, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই সি যেটা বৃত্ত, এইটা কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, কারণ এটা একমাত্রিক গতি নির্দেশ করে না। কেন? দেখো, যদি দেখো আমরা একটা লাইন টানি, ঠিক আছে, একটু নিচে করে দিই। ধরো এটা হলো T1 টাইম, এটা কত? T1 টাইম। এই T1 টাইমটা বৃত্তকে দু জায়গায় ছেদ করেছে। তার মানে কি একই সময়ে একটা বস্তু দুটো বেগ থাকতে পারে? কখনোই পসিবল নয়। সেই কারণে এই সি যে গ্রাফ, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, সেই কারণে ওটা একমাত্রিক গতি নির্দেশ করে না। এরপরে এসো, একটি কণার সরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে। কখন কণার তাৎক্ষণিক বেগ ঋণাত্মক। দেখো আমরা এক্ষুনি দেখলাম তাৎক্ষণিক বেগ কি করে বের করতে হয়? এই সরণ বাই সময়। বোঝা গেছে? বা এটাকে আমরা কি বলেছি? তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ সমান সমান আমরা কি ক্যালকুলেট করব? নতি। নতি মানে কি? ট্যান থিটা। ঠিক আছে, আমরা ত্রিকোণমিতিতে পড়েছি। এবার দেখো এখানে ট্যান থিটা নতি যেটা বের করব, প্রত্যেকটা জায়গায় দেখো বস্তুটা প্রথমে সরণ উপরের দিকে হয়েছে সময়ের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এই সমস্ত জায়গাগুলোতে সি ডি আর এফ অ্যাঙ্গেল কিন্তু পজিটিভ আসে, উপরের দিকে আছে। কিন্তু ই যেটা, এছাড়া তুমি এটাও বুঝতে পারবে যে উপরের দিকে আসছে মানে সেটা ত্বরণ হচ্ছে, বেগ বৃদ্ধি ঘটছে। তাহলে নিচের দিকে গেলেই তো ঋণাত্মক হবে। তাহলে ই যেটা, এটা দেখো নিচের দিকে যাবে, তাহলে এর ট্যানজেন্ট যেটা হবে সেটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে এখানে তাৎক্ষণিক বেগ ঋণাত্মক কার হবে? অপশন এ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন এসো। নিচের কোনটি, নিচের কোনটি, না না, কোন ঠিকই ছিল। নিচের কোন বেগ সময় লেখচিত্রটি
কোনো কণার বাস্তব গতির অবস্থাকে বোঝায়। আগেরটা কি ছিল, যে একমাত্রিক গতিকে প্রকাশ করে না, আর এবারটা কি বলছে, যে বাস্তব গতির অবস্থাকে বোঝায়। তার মানে এর মধ্যে একটাই আছে ঠিক। কোনটা ঠিক? আমরা আগে যে লজিকটা দিয়েছি সেই একই লজিক ব্যবহার করব। কালারটা চেঞ্জ করে নি, কি বলো? এবার দেখো, যদি আমরা সেই টাইম অ্যাক্সিস ধরি, অ্যাট এ টাইম কণার দুটো করে থাকছে, দেখো কি থাকছে, দুটো করে ভেলোসিটি থাকছে। বাস্তবে কোনদিন পসিবল? এর তো আবার তিনটে থাকছে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু পসিবল। দেখো, তুমি টাইম অ্যাক্সিস যেখানেই ধরো না কেন, দাঁড়াও, হ্যাঁ এইটার ক্ষেত্রে দেখো, তুমি টাইম অ্যাক্সিস যেখানে ধরো না কেন, এ কিন্তু একবারই ছেদ করবে। বুঝলে, তুমি যেখানে ধরো না কেন একবারই ছেদ করবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশান বি। ক্লিয়ার হলো? তারপরে এসো, একটি বস্তুর বেগ সময় লেখচিত্র থেকে বস্তুটি টি সময় গতিশীল থাকলে গড় গতিবেগ কত? এই যে বস্তুটা আছে, এটা টি সময় ধরে গতিশীল। তাহলে এর গড় গতিবেগ কত হবে? আচ্ছা, প্রথমে দেখো এর সর্বোচ্চ গতিবেগ কত বলে দিয়েছে। সর্বোচ্চ গতিবেগ হচ্ছে কি ইউ। বোঝা গেছে? এবার এসো, গড় গতিবেগ আমরা কি শিখেছি? গড় গতিবেগ ভি অ্যাভারেজ কি করে বের করতে হয়? মোট সরণ বাই সময়। মোট সরণ কি করে বের করব? এই যে ত্রিভুজ যেটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হবে? ত্রিভুজ, নাম দাও, ও এ বি, ঠিক আছে, বাই টি। ত্রিভুজ ও এ বি, তাহলে হাফ ইন্টু বেস কত? বেস হচ্ছে গিয়ে টি, হাইট কত? ইউ, এই যে, বাই টি। তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? ইউ বাই টু। তাহলে অপশান বি, 13 দাগ কমপ্লিট আমাদের। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে তো? বেশ, এরপরে এসো, একটি গতিশীল কণার বেগ সময় লেখচিত্র দেওয়া হলো। এখানে একটা কণার বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। বেশ, শেষ 2 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব মোট দূরত্বের কত অংশ? আচ্ছা, আগে দেখো, মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। আগে মোট অতিক্রান্ত দূরত্ব, তারপরে 2 সেকেন্ড সময়ে কোন যতটা গিয়েছে। 2 সেকেন্ড মানে কি? শেষ 2 সেকেন্ড, 4 থেকে 6 সেকেন্ড, এই এরিয়াটা। বোঝা গেছে? আগে আমরা কি বের করব? পুরো এরিয়াটা বের করব। একদম পুরো যে এরিয়াটা আছে পুরোটাই বের করব। ঠিক আছে? তাহলে দেখো, ও নাম দাও, এটা এ নাম দাও, এটা বি নাম দাও, এটা সি নাম দাও। তাহলে আমাদের কি কাজ দিয়েছে বলো তো? আমাদের ট্রাপিজিয়াম ও এ বি সি, তাকে ভাগ করব কি দিয়ে? ভাগ করব ত্রিভুজ, ডি নাম দাও, ত্রিভুজ বি সি ডি। বোঝা গেছে? এরিয়া বের করতে হবে, এরিয়া। এরিয়া বের করতে হবে। আচ্ছা, ট্রাপিজিয়ামের যে ফর্মুলা এরিয়া বের করা, সেটা কি? হাফ ইন্টু বিপরীত যে দুটো বাহু আছে তাদের যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব। বোঝা গেল? তাহলে কত হবে?
ইন্টু, তাহলে বিপরীত দুটো বাহু কোনটা? বিপরীত দুটো বাহু হলো ট্রাপিজিয়ামের এই একটা বাহু আর এই উপরে এ বি একটা বাহু। এর নিচের বাহু কত? 0 থেকে 6। উপরে কত? 4 থেকে 2 বাদ দাও, তাহলে 2। মাল্টিপ্লাই করবো কার সাথে? মাঝখানের ডিস্টেন্স কত? এইটা 10। বোঝা গেল? ডিভাইডেড বাই এই যে ত্রিভুজ বিসিডি, হাফ ইন্টু বেস কত? 6 থেকে 4 বাদ দিলে 2। ডি কত? 10। বি থেকে ডি হাইট, তাহলে কত হচ্ছে? আমরা কাটাকুটি করলে হাফ হাফ কাটবো, 10 10 কাটবো, 6 আর 2 8 বাই 2, তাহলে কত হচ্ছে বলো তো? 4। বোঝা গেছে? আচ্ছা, যদিও আমাদের বের করতে বলা হয়েছে ত্রিভুজ বিসিডি, আমরা এখানে উল্টো লিখে ফেলেছিলাম, ঠিক আছে? বিসিডি বাই ট্রায়াঙ্গেল ও এ বিসি। বোঝা গেছে? তাহলে কত হলো? 1/4। আমাদের অ্যান্সার হলো সি, 1/4। বেশ, তারপরে এসো। এবারে বলছে 0.1 কেজি ভরের একটি কণার সরণ সময় লেখচিত্র দেওয়া হয়েছে। টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে বলের ঘাত কত হবে? আচ্ছা, বলের ঘাত কি করে বের করা হয়? বলের ঘাত বের করতে হয় বল আর বলের ক্রিয়াকালের গুণফল। বোঝা গেছে? তাহলে এখন আমাদের বের করতে হবে 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ড এই সময়ে বলের ঘাত। দেখো, বলের ঘাতকে আমরা জে দিয়ে লিখি, ঠিক আছে? এটা ভরবেগের সমান, তাহলে এম ভি মাইনাস ইউ। এই হলো আমাদের ফর্মুলা। এইবারে এখান থেকে আমরা কি কি ডেটা পাচ্ছি? দেখো, কণার বেগ বের করতে হবে। বোঝা গেছে? কণার বেগ আমরা বের করব। তাহলে এম এর মান, এম কত বলে দিয়েছে? এম বলে দিয়েছে 0.1। বোঝা গেছে? বেগের পরিবর্তন কত? প্রথমে 0, তারপরে ইউ কত? ইউ হচ্ছে গিয়ে আমাদের 2। বোঝা গেছে? তাহলে এবার দেখো, 0.2, তাহলে আমাদের অ্যান্সার হবে -0.2। বোঝা গেল? বেশ, তারপরে এসো। এরপরে এসো যে সরলরেখা বরাবর গতিশীল একটি কণার দূরত্ব ডি, ডি এর সাথে প্রযুক্ত বল এফ এর পরিবর্তনের লেখচিত্র দেওয়া হয়েছে। বেশ, এবার 12 মিটার সরণের জন্য কৃতকার্য কত? সরণ হয়েছে কত? 12 মিটার। এই যে 12 মিটার সরণ হয়েছে, এই 12 মিটার এখানে ডি দেওয়া আছে। 12 মিটার সরণের জন্য কৃতকার্য বের করতে হবে আমাদের।
বেশ, কৃতকার্য কি করে বের করতে হয়? কৃতকার্য কি করে বের করি আমরা? বলের সঙ্গে যদি আমরা হরণ গুণ করি তাহলে আমরা কি পাবো? কৃতকার্য পাবো। বলের সঙ্গে সরণ গুণ করলে আমরা কৃতকার্য পাবো। তাহলে আমাদের এই যে ট্রাপিজিয়ামটা আছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। বোঝা গেছে? মানে আমরা এই জায়গাটা বের করব। বেশ, তাহলে দেখো, হাফ ইন্টু বিপরীত বাহু কত? 12 থেকে 3 বাদ দাও। এই যে এখানে 12, এখানে 3, 12 থেকে 3 বাদ দিলে 9 পাবো। 9 প্লাস এখানে কত আছে বলো তো? 7, 7 থেকে 3 বাদ দাও, তাহলে কত পাবো আমরা? 4। 9 প্লাস 4 ইন্টু মাঝখানের এই ডিস্টেন্স, মাঝখানের ডিস্টেন্স কত? 2। তাহলে আমরা কত পেলাম? 13। তাহলে এটা হলো 13 জুল। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট এসো। একটি বস্তু স্থিরাবস্থা থেকে সমত্বরণে গতিশীল, অতিক্রান্ত দূরত্ব x এর পরিবর্তনের সঙ্গে গতিশক্তি পরিবর্তনের লেখচিত্রটি কেমন হবে? দেখো, কি কি বলেছে? সমত্বরণে গতিশীল মাথায় রাখতে হবে, তারপরে বলেছে কি অতিক্রান্ত দূরত্ব x। তাহলে x হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব, তার মানে বস্তু যখন এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে তার গতিশক্তির পরিবর্তন কেমন হবে? প্রধান অক্ষের, মানে প্রধান অক্ষ নয়, এখানে এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সঙ্গে মানে আর কি মূল বিন্দুগামী হবে, না অধিবৃত্ত টাইপের হবে, কোন টাইপের হবে? কোন প্রকার হবে? আচ্ছা, ভালো করে বুঝি আমরা। ই কে মানে কি হয়? হাফ এম ভি স্কোয়ার, তার সাথে কার সম্পর্ক? এক্স। বোঝা গেছে? এবার এম ভি স্কোয়ার আর এক্স, এক্স থেকে আমরা এম ভি স্কোয়ারে কি করে যাই? আমি একটু ডিটেলসেই করে দিই। হুম, দেখো, ই কে এটা কি? গতিশক্তি। গতিশক্তি আমরা কি করে বের করতে পারি? আবার শক্তি, গতিশক্তি কৃতকার্য সমান হয়, তাহলে এফ ডট এক্স। এবার যদি এফ যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি কেমন হবে? ই কে প্রপোর্শনাল টু কি হবে? এক্স হবে। বোঝা গেছে? যদি বল ধ্রুবক হয় তাহলে ই কে প্রপোর্শনাল টু ধ্রুবক, এক্স প্রপোর্শনাল টু এক্স। তাহলে সেক্ষেত্রে যদি প্রপোর্শনাল টু হয় তাহলে অপশন বি হবে আমাদের উত্তর। হয়েছে? তারপরে এসো 18 দাগ, এ ও বি। আচ্ছা, এই ধরনের একটা অঙ্ক আমাদের অলরেডি করা হয়ে গেছে, তো সেখানে বেগ দিয়ে করেছিলাম, এখানে আমরা ত্বরণ দিয়ে করব। ঠিক আছে?
এখানে আমরা কি করব, ত্বরণ দিয়ে সেটা প্রকাশ। যে এ ও বি বস্তুর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? আচ্ছা, যেখানে বলে দিয়েছি কি এ বস্তুর ত্বরণ A1 আর বি বস্তুর ত্বরণ A2, তাহলে A1 আর A2 এর মধ্যে সম্পর্ক কি হবে? বেশ, তোমরা বলে ফেলো, এটা তো খুব সহজ আছে। দেখো, সবসময় মনে রাখবে, এইটা সহজে শিখিয়ে দিই। কিছু দেখবে, চোখ বন্ধ করে মনে রাখবে, কোণের মান বেশি হলে, ঠিক আছে, ত্বরণ বেশি হবে, এটা মনে রাখবে। তাহলে দেখো, কোণের মান যদি বেশি হয় তাহলে ত্বরণ বেশি, তাহলে কোণের মান বেশি কোনটা? আচ্ছা, এর জন্য কত? A1, বির জন্য কত? A2, তাহলে A1 এর মান বেশি, A2 এর মান কম। বোঝা গেছে? কারণ A1 এর সঙ্গে জড়িত কে? তোমার 60 ডিগ্রি, আর A2 এর সঙ্গে জড়িত কে? 30 ডিগ্রি। বোঝা গেল? তারপরে এসো, একটি বস্তুকে অনুভূমিক পথে সরলরেখা বরাবর স্থির অবস্থা থেকে গতিশীল হলে সময়ের সঙ্গে গতিশক্তির পরিবর্তন, এটা কি বলা হচ্ছে? সময়ের সঙ্গে গতিশক্তির পরিবর্তন কেমন হবে? দেখো, এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে নিচেরটা সময় ধরে নাও, ঠিক আছে, আর উপরেরটা হচ্ছে গতিশক্তি কে। হয়েছে? এইবার মান কি? এটা উত্তর হবে। আচ্ছা, এগুলো বুঝতে একটু অসুবিধা হয়। কি করে করবে? সবসময় সম্পর্কে চলে যাবে, আমরা কি শিখেছি, তোমাদের থিওরি ক্লাসে সব শেখানো হয়েছে, গ্রাফটাও করানো হয়েছে। দেখো, ই কে ইকুয়াল টু কি বলে দিয়েছি? হাফ এম ভি স্কোয়ার, একটু আগেই করেছি আমরা। আচ্ছা, এই যে হাফ এম ভি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি না যে হাফ এম, এম লেখো, হাফ এম ভি স্কোয়ারকে আমি কি লিখতে পারি? একটু নকশা করি। এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি বলতো? এ ইন্টু টি, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার হয়ে গেল। এইবার দেখো, ই কে এর সঙ্গে টি চলে এসছে, তাহলে ই কে প্রপোর্শনাল টু টি স্কোয়ার, আমরা একটু আগে আলোচনা করেছি টি স্কোয়ার হলে কেমন হয়? এই যে বাবু বসে আছে এর দাগে। বোঝা গেছে? তো এখন এটা হলো আমাদের অ্যান্সার, অপশন। বোঝা গেল? আর এগুলো মনে রাখবে কিরকম বলো তো? ধরো, কোনো একটা কোশ্চেনে তুমি এরকম পেয়েছো, ই প্রপোর্শনাল টু টি, তাহলে কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। ই প্রপোর্শনাল টু টি স্কোয়ার কেমন হবে? সরি, বোঝা গেছে? এগুলো খেয়াল রাখবে। বেশ, তাহলে এখানে কোনটা অ্যান্সার বলে দিলাম? অপশন এ। কুড়ির দাগ কি বলছে? উচ্চতার সাপেক্ষে স্থিতিশক্তির পরিবর্তন কেমন হবে? যদি উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে স্থিতিশক্তি কি হয়? বলো বলো, বলে ফেলো। ই পি ইকুয়াল টু এম জি এইচ, এটা হচ্ছে গিয়ে অভিকর্ষীয় স্থিতিশক্তি, ঠিক আছে? তো সেখানে ই পি সঙ্গে প্রপোর্শনাল টু এইচ আছে, একটু আগে শিখেছি মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে 20 কোনটা হবে? এ হবে। বোঝা গেছে? বেশ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন একটু কনফিউশন আছে আমার, এটা হচ্ছে গিয়ে এই বলের ঘাত, ঠিক আছে? এটা একটা, এটা হচ্ছে এআইপিএমটির একটা একটা বছরের কোশ্চেন, ঠিক আছে? তো সেখানে ওরা এই মাইনাস অপশনটাকে কারেক্ট বলেছে,
সেই কারণে এইভাবে অ্যান্সারটা হচ্ছে। তো আমরা জানি কি যে এভাবে মনে রাখবে যে কি ভরবেগের পরিবর্তন, বোঝা গেছে? তো সেখানে সবসময় মনে রাখবে যে যে বের করার সময় আগে নেবে কি এম ভি মাইনাস এম ইউ, বোঝা গেছে? এটা আমরা থিওরি শিখেছি। সেই জন্য এই যে এম ভি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে বলেছে টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে বলের ঘাত কত, তাহলে প্রাথমিক অবস্থায় আমরা এটাকে আমরা ইউ ধরে থাকি, এটাকে আমরা ভি ধরে থাকি। তাহলে এখানে অন্তিম অবস্থায় ভি, তাহলে অন্তিম অবস্থায় কি হওয়া উচিত, এম, ঠিক আছে, ইন্টু ভি এর মান কত 2 মাইনাস ইউ এর মান কত, প্রাথমিক গতিবেগ, বোঝা গেছে? তাহলে 0.1 মাল্টিপ্লাই 2 ইকুয়াল টু 0.2। আমার মতে এটা অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে? অপশন এটা অ্যান্সার হওয়া উচিত আমার মতে, ঠিক আছে? বেশ, এটা এআইপিএমটি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেখানে ওরা অপশন বিটাকে কারেক্ট ধরেছে, তো আমি সেটা কারেকশন করে দিলাম, ঠিক আছে? তোমরা একবার দেখে নিও। বেশ, ঠিক আছে, এই পর্যন্তই ছিল আজকের আমাদের ক্লাস। সবাইকে থ্যাংক ইউ। তোমরা ঠিকঠাক করে প্র্যাকটিস করতে থাকো। বেশ।